এআইসির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আগের চ্যাপ্টারে আমি তোমাদের পড়িয়েছি বহির্জাত প্রক্রিয়াগুলি কিভাবে ভূমিরূপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আজকে তোমাদের কি পড়াবো? আজকে পড়াবো যে কিভাবে নদী মানে প্রধান যে কাজটা করে বহির্জাত শক্তিগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আর প্রধান ভূমিকা পালন করে থাকে নদী। তার মানে নদী সবথেকে বেশি ক্ষয় ও সঞ্চয় কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো, নদী প্রধানত হচ্ছে, নদী বলতে আমরা কি বুঝি? নদী হচ্ছে যে হিমাবহের শেষ প্রান্ত বা কোনো প্রস্রবণ এই সমস্ত থেকে উৎপন্ন হয়ে পার্বত্য এলাকায় উৎপন্ন হয়ে পরবর্তী বৃষ্টির জল বা বরফ গলা জলে পুষ্ট হয়ে যা নির্দিষ্ট একটি নদী খাত মানে নির্দিষ্ট একটি খাতে বয়ে গিয়ে সাগর বা কোনো জলাশয়ে মিশছে, তাকে আমরা নদী বলি। এবার হচ্ছে যে নদীতে যে জলটা আসছে কিভাবে, একটা নির্দিষ্ট ফরমেশনের মাধ্যমে এটা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো? জলচক্র। এই জলচক্রটা কি? এই যে ধরো আমাদের পুকুর, সাগর বা বিভিন্ন, আমি একটু ছবির মাধ্যমে তোমাদের দেখাই। দেখো, পার্বত্য বা হিমবাহ পার্বত্য এলাকায় কি হয়? আমরা বরফ দেখতে পাই। আচ্ছা, দেখো জলচক্রটা কি? যে সাগর, নদী বা বিভিন্ন জলাশয় থেকে সূর্যের আলোতে কি হচ্ছে? জল বাষ্পীভূত হচ্ছে। জল বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে গিয়ে সেটা কোথায় যাচ্ছে? বাষ্পীভূত হয়ে গিয়ে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে কিসের সৃষ্টি হচ্ছে? মেঘের। তাহলে কি জল নদী, জলাশয়, তারপর সাগর থেকে জল বাষ্পীভূত হয়ে গিয়ে যাচ্ছে কোথায়? না, উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে সেটা ঘনীভূত হয়ে যাচ্ছে। ঘনীভূত হলে সেটা একত্রিত, যখন সম্পৃক্ত হয়ে যাচ্ছে তখন সেই বাষ্পীভূত হচ্ছে যেটা, সেটা একসাথে ঘনীভূত হয়ে কি হচ্ছে? না, অধঃক্ষেপণের মাধ্যমে আমাদের পৃথিবী পৃষ্ঠে নেমে আসছে। সেটা বিভিন্ন রূপে হতে পারে, সেটা কি বৃষ্টি রূপে হতে পারে, বা আমরা এই যে বলি শিলাবৃষ্টি রূপে হতে পারে। সেটা কি হচ্ছে? আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসছে। এবার ভূপৃষ্ঠে ফিরে আসছে এই যে সমগ্র প্রক্রিয়াটা, তাহলে কি হচ্ছে? মেঘ রূপে এভাবে ধরো সে বাষ্পীভূত হয়ে উঠছে, আবার মেঘ থেকে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে ফিরে আসছে। তাহলে এই যে টোটাল যে প্রসেসটা, এই যে প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে জলচক্র। ঠিক আছে? তাহলে এই টোটাল প্রসেসটাকে আমরা বলবো জলচক্র। এবার বলি যে তাহলে ভূপৃষ্ঠে ফিরে এলো, তারপরে সেই জলটা কি হলো? দেখো, তারপরে সেই জলটা ভূপৃষ্ঠে ফিরে আসার পরে সেই জলটা ভূ অভ্যন্তরে চুইয়ের ভিতরে প্রবেশ করছে। এবার সেটা চুইয়ে যেটা ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে যায়, সেটা নিচে যে ভূমি ভাগ আছে এখানে জমা হয়। আমরা দেখো পড়েছি, সেটা প্রস্রবণ রূপে আবার বেরিয়ে আসতে পারে, বা অভ্যন্তরে নদী খাতের মাধ্যমে গিয়েও সাগরে মিশতে পারে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? যেখান থেকে জলটা এলো সেখান থেকে পুনরায় ফিরে চলে আসছে। এই যে একটা প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে জলচক্র। ঠিক আছে? এবারে জলচক্রটাকে আমরা বলছি যে এখানে নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ দেখবে পার্বত্য অঞ্চলের থেকে নদীগুলো বেশিরভাগ উৎপন্ন হচ্ছে, কারণ এখানে টেম্পারেচারটা অনেক কম থাকে, এখানে হিমবাহের আধিক্য থাকে নানা কারণে। আচ্ছা, এবারে হচ্ছে এই যে জলটা প্রবাহিত হয়ে যাচ্ছে, বলছে নদীর মাধ্যমে সব থেকে বেশি জল আমাদের মানে প্রবাহিত হয়। বলছে যে নদীর মাধ্যমে আমাদের পৃথিবী পৃষ্ঠে জলচক্রে কি হচ্ছে? এফেক্টিভ হচ্ছে সব থেকে বেশি নদী। এবার হচ্ছে নদীর একটা প্রবাহ থাকে, যে প্রবাহটা আমরা উপর থেকে ভূভাগের উপরে দেখা যায় না, সেটাকে কি বলবো? নদীর অন্তঃপ্রবাহ। ঠিক আছে? কি নদীর অন্তঃপ্রবাহ। নদীর অন্তঃপ্রবাহ বলতে ধরো নদী যেতে যেতে নদী ভূ অভ্যন্তরের ভিতর দিয়ে নদী খাতের মাধ্যমে যদি সেই জলটা সাগরে গিয়ে মেশে, সেটাকে বলা হচ্ছে নদীর অন্তঃপ্রবাহ। এরকম একটা দেখা যায় আমাদের ভারতে গোয়ায় যে সেখানে ফল্গু ধারা নামে একটি নদীর অন্তঃপ্রবাহ আমরা দেখতে পাই। ঠিক আছে? এবার হচ্ছে
হচ্ছে নদীর ধরো জলপ্রবাহ সব থেকে বেশি, তাহলে কি বললাম, নদীতে জলপ্রবাহ সব থেকে বেশি দেখা যায়, মানে প্রায় 1300 কিউবিক জল নদী পরিবহন করে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ধরো পৃথিবীতে যে মোট মিষ্টি জলের পরিমাণ, সেই মিষ্টি জলের পরিমাণের 0.003%। এই পরিমাণ মিষ্টি জলের পরিমাণটুকু নদীর জলের মাধ্যমে পরিবাহিত হয়। তার মধ্যে পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে আমাজন সব থেকে বেশি জল পরিবহন করে। তাহলে এইটুকু তোমরা বুঝলে, এটা হচ্ছে কি গেল, জলচক্র। তাহলে জলচক্র বলতে কি বোঝায়, সংক্ষেপে বলি আর একবার, যে জলচক্র হলো নদী, সাগর বা জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে গিয়ে যখন সেটা উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে সেটা কি হচ্ছে, ঘনীভূত হয়ে মেঘের সঞ্চার করছে, মেঘের সঞ্চার করে সেটি আবার বৃষ্টি, শিলাবৃষ্টি রূপে পদক্ষেপণের মাধ্যমে আবার পৃথিবীতে নেমে আসছে। এই পুরো প্রসেসটাই হচ্ছে জলচক্র। ঠিক আছে, এবারে আমরা যাচ্ছি যে নদী সম্পর্কে বিভিন্ন জিনিস। নদী বলতে আমরা নদীর সাথে জড়িত আরো কিছু কিছু কথা আমরা জানবো। সেটা কি, সেটা হচ্ছে নদী অববাহিকা বা ধারণ অববাহিকা। নদী অববাহিকা বলতে আমরা কি বুঝি, ধরো একটা নদী উৎপত্তি স্থল থেকে, ধরো একটা নদী পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়েছে, উৎপত্তি স্থল থেকে বয়ে আসছে, যে সেই নদীটার আমরা শুনেছি যে নদীর শাখা নদী, উপনদী আছে। তো নদীটা বয়ে আস্তে আস্তে তার বিভিন্ন উপনদী বা শাখা নদী এই সমস্ত থাকবে। যে উপনদী শাখা নদীগুলি যতটা অঞ্চল জুড়ে সে থাকবে, মানে ধরো যতটা অঞ্চল জুড়ে তার বিস্তার, উপনদী, শাখা নদী, নদী যতটা অঞ্চল জুড়ে তার বিস্তার, সেটাকে আমরা কি বলবো, নদী অববাহিকা। ঠিক আছে, আর কি ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা বলতে কি, নদীর আমরা তিনটি গতি আমরা জানি, নদীর উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতি। উচ্চ গতি বলতে কি না, যে স্থান থেকে, উচ্চ গতি মানে প্রধান যেখানে নদীর ক্ষমতা সব থেকে বেশি থাকে, তার পাওয়ারটা যেখানে সব থেকে বেশি থাকে। যেহেতু পার্বত্য অঞ্চলের ঢাল থেকে নেমে আসছে, সেহেতু উচ্চ গতিতে তার বহন ক্ষমতা বলো, ক্ষয় কাজ বলো, সমস্তটাই বেশি থাকে। তাহলে এটা হচ্ছে নদীর ওই উচ্চ গতির যতটুকু সেটাকেই আমরা বলবো ধারণ অববাহিকা। এই ধারণ অববাহিকা, আমাদের গঙ্গা নদীর কথাই যদি বলি, তাহলে গঙ্গা নদীর ধারণ অববাহিকা কোনটা হবে না, গঙ্গা নদীর ধারণ অববাহিকা, গঙ্গা নদীর উৎপত্তি কোথায় না, গোমুখ হিমবাহ। গোমুখ থেকে কতটুকু পর্যন্ত না, হরিদ্বার। হরিদ্বার পর্যন্ত। তাহলে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত যে নদীর প্রবাহ, সেটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। ঠিক আছে, এবারে দেখো ধারণ অববাহিকার মধ্যে নদী সংক্রান্ত আরো বিভিন্ন ওয়ার্ড বললাম। তাহলে আমরা বলি যে নদীর উৎস বলতে আমরা কি বুঝবো। ঠিক আছে, নদীর উৎস বলতে আমরা কি বুঝবো, আমরা যে বলি নদীর উৎস মোহনা, নদীর উৎস বলতে বোঝায় নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটাই হলো নদীর উৎস। নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটা হলো নদীর উৎস। আর মোহনা কি, নদী যেখানে গিয়ে মিশছে সেটাই হচ্ছে নদীর মোহনা। তাহলে নদী কোন একটি পর্বত, তাহলে নদী সম্পর্কিত আমরা কি করব, কিছু ইম্পর্টেন্ট কথা বলব। তাহলে কি, নদীর উৎস, উৎস মানে হচ্ছে যেখান থেকে নদীটা উৎপন্ন হচ্ছে, সেটা হিমবাহ হতে পারে, পর্বত হতে পারে। আর কি, নদীর মোহনা, মোহনা, মোহনা বলতে নদী যেখানে গিয়ে মিশছে সেটা হচ্ছে নদীর মোহনা। ঠিক আছে, আচ্ছা এবারে আমি আরেকটা বলি যে নদীর উপত্যকা। নদী উপত্যকা কি, ধরো একটা নদী যে অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে, একটা নদী যে অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে, তার দুপাশে এই যে দুপাশের যে উচ্চভূমি, এই উচ্চভূমিটাকে আমরা বলবো নদী উপত্যকা। তার মানে নদী যে অংশ দিয়ে
বয়ে যাচ্ছে তার দুপাশের যে উচ্চভূমি, সেই উচ্চভূমিটাই হলো নদী উপত্যকা। আর কি, আর হচ্ছে নদী খাত। নদী খাত, নদী খাত কি না, নদীর যে অংশ দিয়ে জলটা যে নির্দিষ্ট অংশ দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে নদী খাত। তাহলে এটা নদীর মধ্যে মানে যে অংশটা দিয়ে, সংকীর্ণ অংশটা দিয়ে জলটা পরিবাহিত হচ্ছে সেটা হচ্ছে নদী খাত। আর কি না, নদীর দোয়াব। দোয়াব, তাহলে দোয়াব কি, নদীর যে অংশ মানে দুটি নদীর পাশাপাশি বইছে তার মধ্যবর্তী যে অংশটি সেটাই আমরা বলবো দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী যে উঁচু অংশটি সেটাই আমরা বলবো দোয়াব। ঠিক আছে, এবারে আসি জলক্ষরণ। জলক্ষরণ বলতে কি বোঝায়? নদীর জলক্ষরণ, নদীর জলক্ষরণ মানে একটি নদীর নির্দিষ্ট সময়ে, মানে নির্দিষ্ট একটু সময়ে যতটুকু জল পরিবাহিত হয় নদীটার মাধ্যমে সেটাই হচ্ছে নদীর জলক্ষরণ। এবার আমি একটা আসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি জলবিভাজিকা। জলবিভাজিকা হচ্ছে, এগুলো তো তোমরা বললে নদী সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট অংশ। এবারে তোমরা দেখো জলবিভাজিকা। জলবিভাজিকা কি না, যে উচ্চভূমি দুটি নদীর মধ্যবর্তী মানে দুটি নদী খাতকে বা দুটি নদীর অংশকে বা দুটি নদীর ভাগকে পৃথক করছে, যে উচ্চভূমি সেটাই হচ্ছে, ধরো একটা নদীর এই যে মাঝখানে নদী পরিবাহিত হচ্ছে, এখানে নদী পরিবাহিত হচ্ছে, এই উচ্চভূমিটা কি হচ্ছে, দুটি নদী অববাহিকাকে পৃথক করছে। তাহলে যে উচ্চভূমি যে দুটি নদী অববাহিকাকে পৃথক করছে সেটাই হচ্ছে জলবিভাজিকা। ঠিক আছে, আমাদের পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ জলবিভাজিকা হচ্ছে ধরো হিমালয় এই দুটো নদী অববাহিকাকে পৃথক করেছে। ঠিক আছে, আচ্ছা, এ তো গেল নদী সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট তথ্য। এবারে আমরা আসি নদীর কাজ। তাহলে আমি কি বলেছিলাম যে নদীর তিনটে গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। তাহলে নদী এই গতিতে কি কি কাজ করে? তাহলে নদীর কাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নদীর কাজ তিন ভাগে হয়। একটা হচ্ছে ক্ষয়, এক হচ্ছে বহন, আর কি সঞ্চয়। তাহলে নদী তিন ভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ। ঠিক আছে, এবারে আমরা দেখব যে নদী এই ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে কোনটা করব, যে নদীর কিভাবে ক্ষয় কাজ করে। ঠিক আছে, ক্ষয় কাজ। নদী চার ধরনের বা চার রকম ভাবে তার ক্ষয় কাজ সাধন করে। তার মধ্যে প্রথম কি না, জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় বলতে কি বোঝায়? দেখো, উচ্চ গতিতে নদী যখন উৎপত্তি হয় তখন নদীর ক্ষমতা খুব বেশি থাকে, তার গতি খুব বেশি থাকে। তখন কি হচ্ছে, এই জলপ্রবাহ মানে নদীর জলের সাথে যে সমস্ত নদীর তখন জলের এতটাই প্রেসার থাকে, সেই প্রেসারটা মানে সেই নদীর জলের ধাক্কায় যখন দুটি পাহাড়ের মধ্যবর্তী এলাকা বা মধ্যবর্তী অংশ বা পার্বত্য অঞ্চলের অংশ, এর মাঝখান দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, জলের ধাক্কায় কি হচ্ছে, এগুলোতে দুরকম মানে আমাদের যে শিলা গঠিত হয় দুরকম ভাবে গঠিত হয়। একটা হচ্ছে কোমল স্তর, একটা হচ্ছে কঠিন শিলাস্তর। কোমল স্তর বলতে যেটা অপেক্ষাকৃত নরম। তাহলে
যেটা নরম সে অবভিয়াসলি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর একটা কি থাকে কঠিন শিলাস্তর। তার ফলে কি হচ্ছে, নদী যখন প্রবাহিত হচ্ছে নদীর জলের গতিবেগ বা ফোর্সে কি হচ্ছে, নদীর যে পাশাপাশি অঞ্চলের যে কোমল শিলা সে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার ফলে এখানে নদী একটা ক্ষয় কাজ করছে, এটাই হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। ঠিক আছে, এরপর নদীর ক্ষয় কাজ কিভাবে করে না অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়টা কি? অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদী যখন উচ্চ গতি থেকে মধ্য গতিতে আসে তখন কি হচ্ছে, নদী এই যে ক্ষয়প্রাপ্ত জিনিসগুলো নুড়ি বোল্ডার ছোট ছোট যে অংশগুলো সেগুলো ক্রমাগত বয়ে নিয়ে আসতে থাকে। মানে তার যেখান দিয়ে বয়ে আসে তার চারপাশে বা তার নিচে যে সমস্ত ছোট ছোট পাথর বোল্ডার নুড়ি সেগুলোকে নিয়ে আসতে থাকে, সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। আর কি ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি বলছে, নদীর জল যখন বয়ে চলেছে তার ফলে কি হচ্ছে, নদীর গতিটা যেমন ওপরে আছে একদম সর্বশেষ নিচেও আছে, তো ওপরে আমরা কি নুড়ি পাথর এগুলো দেখতে পাই? সেগুলো দেখতে পাই না, সেগুলো থাকে কোথায়, নদীর নিচে। তো নদীর যখন জলটা প্রবাহিত হয় তখন নদীর নিচেকার যে নুড়ি পাথর বালি তখন একে অপরের সাথে সংঘর্ষ করে। ধরো নুড়ি বোল্ডার এগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে যখন সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়, ছোট ছোট বড় অপেক্ষাকৃত বড় নুড়ি পাথর থেকে সেগুলো ছোট ছোট নুড়ি পাথরে পরিণত হয়, সেটা এক প্রকার ক্ষয়। এটাকে আমরা বলবো কি ঘর্ষণ ক্ষয়। এর পরবর্তী কি না দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় বলতে কি বোঝায়? দ্রবণ বলতে বোঝায় নদীর জল বলো, সমুদ্র জলে অম্লের পরিমাণ বেশি, তোমরা সবাই জানো। নদীর জলে অম্ল থাকে, সেই অম্লের প্রভাবে কি হচ্ছে, যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক প্রভাবে যখন নদীর অভ্যন্তরীণ যে নুড়ি এগুলো ক্ষয়প্রাপ্ত হয়, মানে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় বা এইভাবে ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেটাকে বলা হচ্ছে দ্রবণ। তাহলে নদী ক্ষয়কাজ কিভাবে করছে? চার রকম ভাবে করছে, জলপ্রবাহ হয়, অবঘর্ষ হয়, আর কি ঘর্ষণ আর দ্রবণ। এইভাবে নদী ক্ষয়কার্য করে থাকে। এবার কি, তাহলে এটা বুঝলে, এবারে আমরা দেখব নদীর বহন কাজ। নদী যেভাবে ক্ষয় কাজ করে সেভাবে নদী বহন কাজও সম্পন্ন করে। কিভাবে না ধরো অবঘর্ষের মাধ্যমে। অবঘর্ষ কি না, এই যে নুড়ি পাথর এগুলো বয়ে মানে ক্ষয়প্রাপ্ত করলো, যেগুলো হয়ে নদীর জলের প্রবাহের মধ্যে এলো, এগুলো সে বয়ে নিয়ে চলে। ঠিক আছে, এরপর কি না আর একটা হচ্ছে কি নদীর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বহন কাজে, সেটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়াটা কি, লম্ফদান প্রক্রিয়াটা কি, যখন একটি নদী প্রবাহিত হয় তখন কি হয়, যে নদীর নিচুকার যে ক্ষয়প্রাপ্ত করে নিয়ে এলো ছোট ছোট বোল্ডার নুড়ি এগুলো বয়ে এলো, সেগুলো লাফিয়ে লাফিয়ে নদীর জলের সাথে বইতে শুরু করে, সেই জন্য এটাকে বলা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। আর একটা কি হয়, ওই দ্রবণের মাধ্যমে হয়। দ্রবণটা কি না, নদীর জলের সাথে যে অম্লগুলো দ্রবীভূত হয়ে গেল, সেই দ্রবীভূত অংশগুলো কি হচ্ছে, সেগুলো নদীর জলের সাথে মানে পরিবাহিত হয়ে যাচ্ছে, সেই নদীর জলের সাথে প্রবাহিত হওয়াটাকে আমরা বলছি কি দ্রবণ। ঠিক আছে, এটা গেল নদীর বহন কাজ। এবারে একটা বলি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নদীর এই যে বহন বা ক্ষয় কাজ, সেটা একটা একে অপরের সাথে, নদীর কিসের সাথে নির্ভরশীল না, নদীর যে গতিবেগ, সেই নদীর গতিবেগের সাথে নদীর ক্ষয় কাজটা অনেকটাই নির্ভরশীল। এর জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ষষ্ঠ ঘাতের সূত্র। ষষ্ঠ ঘাতের সূত্র, এই সূত্রতে কি বলা হয়েছে না, সূত্রটির আবিষ্কর্তা হচ্ছে হপকিন্স। ঠিক আছে, এই সূত্রতে কি বলা হচ্ছে, যা নদীর গতিবেগের উপর নদীর ক্ষয় একে অপরের সাথে নির্ভরশীল।
বলছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ করা হয়, নদীর গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে নদীর ক্ষয়কাজ কতটা বাড়বে, বা বহন ক্ষমতা, যেটা বলছি নদীর বহন ক্ষমতা বাড়বে 64 গুণ। ঠিক আছে, তাহলে নদীর গতিবেগ যদি বাড়ানো হয় 2 গুণ তাহলে বাড়বে 64 গুণ। তার মানে তাই এটাকে বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। এবারে মানে নদী এতটা পরিমাণ বেশি জল বহন করতে পারবে কেন না, নদীর তখন ক্ষয় কাজটাও বেড়ে যাবে আর নদীর পরিবহন করার ক্ষমতাটাও বেড়ে যাবে। তখন তাহলে ক্ষয় বা বহন ক্ষমতা, তাহলে নদীর গতিবেগ আর বহন ক্ষমতা পরস্পর সম্পর্কযুক্ত। নদীর গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে, 64 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, ষষ্ঠ ঘাতের সূত্র। এবার আমরা বলি যে এই যে জলপ্রবাহ, নদীতে কতটা জল যাচ্ছে, এটা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? এটা পরিমাপ করা হয় কিউসেক। তাহলে জলপ্রবাহ মাপার একক কি? জলপ্রবাহ মাপার একক কিউসেক। কিউসেক এটা পরিমাণটা কিভাবে হবে না, কিউসেক এককের সাহায্যে আমরা জলপ্রবাহ মাপতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা আজকে কি করলে না, নদীর ক্ষয় কাজ করেছো আর বহন কাজ করেছো। এবার আমরা কি বোঝাবো, নদীর সঞ্চয় কাজ। তাহলে নদী এতক্ষণ উচ্চ গতিতে যে ক্ষয় কাজ করে এলো বা মধ্য গতিতে যা বহন করে এলো সেটা এখন ফুলফিল হবে কিসের মাধ্যমে না, নদীর সঞ্চয় কাজের মাধ্যমে। এই সঞ্চয় কাজটা কিসের উপর ডিপেন্ড করে, দেখো নদীর গতির উপর। নদী কিন্তু কখনো উচ্চ গতিতে তার সঞ্চয় কাজ করে না। তাহলে আমরা কি দেখছি, নদীর সঞ্চয় কাজ। নদীর সঞ্চয় কাজ কি বললাম, নদীর 3টে গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। কিন্তু নদীর উচ্চ গতিতে নদীর জলপ্রবাহ এতটাই বেশি থাকে যে নদীর সেখানে ক্ষয় কাজ করে কিন্তু সঞ্চয় কাজ করে না। নিম্ন গতিতে এসে নদী সঞ্চয় কাজ করে। তাহলে নদী গতিবেগ যা কিছু বয়ে নিয়ে এলো তা এখানে এসে সঞ্চয় করেছে। ঠিক আছে, এবারে এই সঞ্চয় কাজের মাধ্যমে নদী যেরকম উচ্চ গতিতে ক্ষয় কাজ করছে, তো ক্ষয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, তেমনি মধ্য গতিতে এসেও সে একটা বহন করে নিয়ে যাচ্ছে। উচ্চ গতিতে যা ক্ষয় করেছে সেটা মধ্য গতিতে সে বহন করে নিয়ে যাচ্ছে, এসে যেখানে মিশবে, সাগরে মিশার আগে মোহনা বা তার আগে নিম্ন গতিতে তার বহন ক্ষমতা থাকছে না, কারণ তার গতি কমে যায়। সেই গতি কমে যাওয়ায় এখানে এসে সে সঞ্চয় করছে। এই সঞ্চয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় বা নদী উচ্চ গতিতে কি কি ক্ষয় করে কি কি ভূমিরূপ সৃষ্টি করে, এটা তোমাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তাহলে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, বা মধ্য গতিতে নদী কি ভূমিরূপ সৃষ্টি করে, বা নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের মাধ্যমে কি কি ভূমিরূপ সৃষ্টি করে, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আর এই তোমাদের আমার এই পড়ানোটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নমস্কার।